সালটা 1757, যখন পলাশীর যুদ্ধ। সেই সময় রাজা নবকৃষ্ণ দেব কলকাতায় প্রতিষ্ঠা করলেন এই শোভাবাজার রাজবাড়ি। আর সেই বছর থেকেই পুজো হয়ে আসছে ভক্তি ভরে। দেখতে দেখতে 269 বছরে পা দিয়েছে এবারের পুজো। আর এই মুহূর্তে আমি ছবিটা দেখাই, মানুষের সমাগম, ভক্ত সমাগমের ছবি বলে দিচ্ছে যে এবারেও সেরা সেরা পুজো এই রাজা নবকৃষ্ণ দেবের প্রতিষ্ঠা করে যাওয়া শোভাবাজার রাজবাড়ি। এই মুহূর্তে আমার ভিডিও জার্নালিস্ট অতনু নাগ দেখাচ্ছে যে বাংলা জুড়ে পুজোর সময় পুজোতে হচ্ছেটা কি। এই মুহূর্তে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। আজও এই রাজবাড়ির ঝাড়বাতি ঠিক একইভাবে গোটা রাজবাড়ির ঝাড়বাতি থেকে বনেদিয়ানার সুগন্ধ আজও ঝরে পড়ে। আজও একই কাঠামোয় একই ছাঁচে মা সুসজ্জিত হন। আমি জানিয়ে রাখবো, শোভাবাজার রাজবাড়ি এখনও সিন্ধুকে এই মায়ের ছাঁচ সংরক্ষণ করেন এবং একই ছাঁচে মা তৈরি হন প্রতি বছর। দেখতে দেখতে 269 বছরের এই পুজোর তাৎপর্য, এই পুজোর বিশেষত্ব আরও ভালো যিনি বলতে পারবেন, অষ্টম জেনারেশন শোভাবাজারের রাজবাড়ির অষ্টম জেনারেশন দেবরাজ মিত্রর সঙ্গে আমি কথা বলার চেষ্টা করব। আজও আমরা দেখতে পাচ্ছি ঠিক যেভাবে সাজিয়েছিলেন রাজা নবকৃষ্ণ দেব, ঠিক সেভাবেই সাজানো রয়েছে। আজও ঝাড়বাতি থেকে বনেদিয়ানার সুগন্ধ ঝরে পড়ছে। কি বলবেন, আমি ইতিহাসটা একটু জানার চেষ্টা করব এবং বাড়ির যারা মহিলারা রয়েছেন, দুর্গা বাহিনী বলা চলে যারা রয়েছেন, তাদের সঙ্গেও কথা বলবো। 1757 সালে রাজা নবকৃষ্ণদেব এই পুজো শুরু করেন। লর্ড ক্লাইভ ওয়ারিং হেস্টিংকে নিয়ে এসে উদ্বোধন করেন। আর যেখানে নহবত বসেছে সেই জায়গাতেই লর্ড ক্লাইভ ওয়ারিং হেস্টিং বসেছিল এবং এখানে দুর্গাপুজো দেখেছে। অনেকে তো নহবত মানেই জানেন না, একটু যদি ভেঙে বলে দেন। নহবত মানে হচ্ছে তখনকার দিনে এই সমস্ত জিনিস হতো গান বাজনা। তখনকার দিনে বাইজি নাচ হতো এবং বেনারস থেকে বাজনদাররা আসতো, বাজাতো। তো এখন তো আর বাইজি নাচ সম্ভব নয়, তাই বেনারস থেকে বাজনদাররা আসছে আমার পালায়, তারা এসে এখানে বাজাচ্ছে আর মানুষ উপভোগ করছে বসে বসে। রূপটা যদি আপনি বর্ণনা করেন। মায়ের রূপ হচ্ছে এখানে একটা মাকে আমরা একটা মেয়ে হিসেবে দেখি। এই বর্ণময় মুখ, মানে আদলের এবং হাসছে মা, এই একটা আলাদা আবেগ, আলাদা একটা আনন্দ রয়েছে। শোভাবাজার রাজবাড়ির মা মানে কথা বলে, মানুষ এসে বলে যে এই মার কাছে প্রার্থনা করলে মা কথা শোনে। সাবেকি ঐতিহ্য বনেদিয়ানা দেখতে গেলে শোভাবাজার রাজবাড়িতে আসতে হবে। এক চালায় প্রতিষ্ঠিত এবং একই রূপ আপনারা কি করে মেনটেন করেন? আমি যেটুকু শুনলাম আপনারা ওই ছাঁচটা সংরক্ষণ করেন। একদম ছাঁচটা বলতে একদম 1757 সালে রাজা নবকৃষ্ণদেবের আমলে যে ছাঁচ রয়েছে সেই ছাঁচ আমাদের ভল্টে থাকে। দুর্গাপুজোর সময় বের করা হয়, আবার সেই ছাঁচ চলে যায় ভল্টে। আমাদের অন্য কেউ সেই ছাঁচ বাইরে নিয়ে যেতে পারবে না। এবং বিভিন্ন জায়গায় পুজো মণ্ডপে কোটি টাকা পুজো করে সাজিয়ে গুজিয়ে লোক টানে, আমাদের কোটি টাকা লাগে না। আমাদের মা একাই 100। শোভাবাজার রাজবাড়ির নামেতেই দুনিয়ার লোক চলে আসে। ভিড়ের ছবিটা একবার দেখায়, যেদিকে চোখ যায় সেখানেই জনসমুদ্র, তিল ধারণের জায়গা নেই। আমি বাড়ির দুর্গাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। আপনাদের তো কার্যত অতিষ্ঠ হয়ে যেতে হয় যে এত মানুষের আবদার আসে যে আমরা একটু ভেতরে প্রবেশ করব, মাকে দেখব, একটু যে ভিএন বসেছে সেখানকার একটু প্রসাদ খাবো, মানে এইগুলো মেনটেন করেন। মানে এইগুলো মেনটেন করা সত্যি খুব কষ্টকর। আসলে এত লোক, তারা যদি সবাই মিলে এসে অনুরোধ করে যে ভেতরে আসার জন্য, না আসতে দিলে সেটাও খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই। সেখান থেকে যদি কিছু করা যায় কাউকে সেভাবে তোলা হয়। আর ভিএনের প্রসাদের ব্যাপারটা, আমাদের যারা গেস্ট আসে তাদের প্রত্যেকের জন্য আমরা আলাদা করে প্রসাদের ব্যবস্থা রাখি, তাদেরকে কিনে দিই। এবং আলাদাভাবে এখন তো আমাদের এই ভিএনের মিষ্টি বাইরে বিক্রির ব্যবস্থা করা হয়েছে, তাতে সবাই এই সুন্দর মিষ্টির স্বাদ একটু পায়। এখানে কেউ যদি একটু গান জানেন, একটু যে পুরনো স্মৃতি, এই পুজোটার সঙ্গে একটু পুরনো স্মৃতি মানে খুব মিষ্টি স্মৃতি রয়েছে, এরকম যদি একটু শোনান কোনো স্মৃতি। এই বাড়িতে তো আমি বউ আর কি। কত বছর? আমি এই বাড়ি 24 বছর। তা যতদিন এসছি, মানে এই বাড়ির পুজোর সময় এই বাড়ির দালান ছেড়ে আমার আর কোথাও নড়তে ইচ্ছা করে না। দুর্গাপুজো মানে আমার এইখানেই। এবং আমাদের যারা বাচ্চা কারা হয়েছে, ছেলেমেয়েরা, ওরা সব ছোট ছোট, ওদেরও সমস্ত কিছুই পুজোর সময় ঠাকুর দালান। ওরা ওই ঠাকুর দালান ছেড়ে কোথাও বাইরে ঠাকুরই দেখতে যাবে না। এই যে এই রূপ কিন্তু গুণমুগ্ধ করে দিচ্ছে। আমিও বসে রয়েছি, আমি দেখতে পাচ্ছি চারিদিকে ঝাড়বাতির যে বনেদিয়ানা তা কিন্তু এখনো চুঁইয়ে পড়ছে। এবং এই যে ওয়েল মেনটেন, ইংরাজি শব্দ, কিন্তু আমি এত সুন্দরভাবে আপনারা সাজিয়ে রেখেছেন, মেনটেন করেছেন, মানে এটা রক্ষণাবেক্ষণ করতেও তো একটা বিরাট পরিশ্রম লাগে। কথা বলতে বলতে আমি যদি ভিএনের দিকে একটু যাই, তারপর আমি প্রত্যেকটা সদস্যের সঙ্গেও কথা বলবো। এটা কিভাবে মেনটেন করেন? মেনটেন করা বলতে আমরা সবাই মিলে চেষ্টা করি, বাড়ির প্রতিটা কর্মচারী রয়েছে তাদের আমরা দেখাশোনা করি যে
যে ঠিকঠাক তারা করছে কি না, এবং বাড়ির ধরো ম্যানেজিং কমিটি, বোর্ড অফ ট্রাস্টি সদস্য, আমরা যারা আছি সবাই মিলে আমরা চেষ্টা করি যে এই ঐতিহ্যটাকে ধরে রাখতে, এই সাজিয়ে গুজিয়ে একটা ব্যাপার থাকে সেটাকে আমরা রাখি। এখানে ভিএনও বিশাল হবে তৈরি হচ্ছে। একটু যদি দেখায়, অতনু আসবে একদম ভিএনের ভেতরে এই মুহূর্তে সুপার এক্সক্লুসিভ, আমি বলবো সুপার এক্সক্লুসিভ দিতে, কারণ এর আগে শোভাবাজার রাজবাড়ির ভিএনে সংবাদ মাধ্যমের কোন ক্যামেরা প্রবেশ করেছে আমি জানি না, কিন্তু রিপাবলিক বাংলা সুপার এক্সক্লুসিভ দেখাচ্ছে এক একটা জিলেপির সাইজ। কেউ যদি হাতে করে একটু দেখান, এক একটা জিলেপির সাইজ দেখতে পাচ্ছেন, জিলেপির সাইজ পুরো আমার পুরো হাতটা, এত বড় জিলাপি। গজা রয়েছে, আর কি কি রয়েছে, কি কি তৈরি হচ্ছে, আমি যদি একটু কারিগরদের সঙ্গে কথা বলার চেষ্টা করি। কি কি তৈরি হচ্ছে দাদা? জিবে গজা আর চৌকো গজা, আর জিবে গজা, চৌকো গজা, গজা, জিলেপি, লাড্ডু আছে, লাড্ডু রয়েছে, কি কি আছে? দরবেশ, মতিচুর, তারপর হচ্ছে জিলিপি, খাস্তা, এবং খাস্তার বিশেষত্ব হচ্ছে বাইরের যে সমস্ত খাস্তা বিক্রি হয় পুর দেওয়া থাকে অন্য রকমের, কিন্তু আমাদের খাস্তা হচ্ছে বিউলির ডালের পুর দিয়ে। এটা তুমি বাইরে কোনো জায়গায় পাবে না, সেখানে আলু থাকে, কিন্তু আমাদের বাড়িতে ডালানে আলু উঠবে না, তাই কিন্তু এখানে খাস্তা কচুরি তৈরি হয় ছোলার ডাল দিয়ে। একদম ভিএনের ভেতরটা আমরা যদি অতনু দেখাও, দেখবে সারি সারি মিষ্টি এবং একটা গরম গরম হাওয়া উঠছে। ল্যাংচা রয়েছে, আমি দেখাই, ল্যাংচা রয়েছে, খাস্তা রয়েছে, এবং লাড্ডু রয়েছে, আমি দেখতে পাচ্ছি কচুরি রয়েছে, এবং গজা রয়েছে, জিলাপি রয়েছে। আমি তো দেখে নিজেকে সামাল দিতে পারছি না, মানে এই যে এলাহি ব্যাপারটা 1757 থেকে রাজা নবকৃষ্ণ দেবের সময় থেকে এই যে মেনটেন করে রাখতে হয়েছে, এটা কিন্তু সব থেকে বড় একটা চ্যালেঞ্জ। আমি এই মুহূর্তে কথা বলার চেষ্টা করি, কেমন লাগছে শোভাবাজার রাজবাড়ির ছবি দেখে? খুব সুন্দর লাগছে, দারুণ খুব সুন্দর লাগছে। একটা ঐতিহ্যবাহী স্থান, অত্যন্ত ভালো জায়গা, একটা ইতিহাস সংক্রান্ত বিষয় আছে, তো দেখতে আমি প্রায় প্রত্যেক বছরই আসি। কোথা থেকে আসছেন? জাঙ্গিপাড়া থেকে। জাঙ্গিপাড়া থেকে, হুগলির জাঙ্গিপাড়া, মানে আমার বাড়ির একদম কাছে। একদম ঠিক আছে। প্রতি বছর আসা হয়? হ্যাঁ, প্রত্যেক বছরই আসা। প্রতি বছর আসা হয়। কে এসছেন আপনারা? কে এসছেন? এসেছে, বাইরে আছে, বাইরে আছে। তো এটা দেখে প্রতি বছর দেখতে আসেন। আর ভিএনের ছবিটা দেখেছেন? এত সুগন্ধ আসছে নাকে, ইচ্ছা করছে না প্রসাদটা পেতে? প্রসাদ কোনো বললাম আমি, প্রসাদ ওরা বলছে এইভাবে তো আসা যায় না, পাওয়া যায় না। এই মুহূর্তে আমি আরো মানুষ রয়েছেন যারা, তাদের সঙ্গে কথা বলবো, সাধারণ মানুষ যারা এসেছেন। কোথা থেকে আসছেন দাদা? দমদম থেকে আসছেন। কেমন লাগছে এটা? খুব ভালো লাগছে। তরুণ প্রজন্ম তো এখন থিম, মিউজিক, আলোতে বিশ্বাসী। এখানে তো সেরকম থিম, মিউজিক, আলো কিছুই নেই। কেন আসেন? এটা ঐতিহ্যের জন্য আসা হচ্ছে, এবং হ্যাঁ, সবকিছু তো থিমের জন্য হয় না, এটা যথেষ্ট ভালো পুরনো ঐতিহ্য বহন করছে, ভালোই লাগছে, বেশ ভালোই লাগছে বেশ। আমি আরো যারা তরুণ প্রজন্ম, জেনজি বলা যায়, সেই জেনজির সঙ্গে আমি একটু কথা বলার চেষ্টা করব। যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। কেমন লাগছে পুজো? খুব ভালো, খুব ভালো লাগছে। তো মণ্ডপে তো থিম রয়েছে, লাইট রয়েছে, সেসব ছেড়ে দিয়ে এই শোভাবাজার রাজবাড়িতে সাবেকিয়ানা আছে। সাবেকিয়ানা ভালো লাগছে। হ্যাঁ। এবার এই মুহূর্তে ছবিটা আমি দেখাই, একটু কথা বলারও চেষ্টা করি যারা জেনজির সদস্য বলা যায়, তরুণ প্রজন্মের সদস্য। কেমন লাগছে পুজো? কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে, খুব ভীষণ ভালো লাগছে। হ্যাঁ। কিন্তু পুজো আমরা থিম এবং লাইটের পেছনে বা একটু মিউজিকের পেছনে ছুটতে আমরা জেনজিকে দেখি, মানে তরুণ প্রজন্মকে, কিন্তু এখানে কেন ছুটে আসা? তো বেসিক্যালি আমি 3 বছর পর কলকাতায় ফিরছি, তো আমার মেন মোটিভ ছিল যে আমি অ্যাকচুয়াল রিয়েল দুর্গাপুজোটাকে ফিল করব। তো মিউজিক, লাইভ মিউজিক, ক্লাব, যেগুলো তো সব জায়গায়, সব কোথায় থাকা? আমি কলকাতারই, কিন্তু আমি চাকরি করি বোম্বেতে, তো ওই জন্য কাজের সূত্রে এইবারই সুযোগ পেয়েছি আসার। তো রিয়েল দুর্গাপুজো, আসল দুর্গাপুজোর ফিলটা তো এখানেই পাওয়া যাবে। বলো দুর্গা মা, বলো দুর্গা মাই কি জয়। এখানে সাধারণ মানুষ রয়েছেন। কোথা থেকে আসছেন দাদা? আমি বড়গাছিয়া থেকে আসছি, হাওড়া জেলার জগৎবলপুর থানা বড়গাছিয়া। ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। ভালো লাগছে। এর আগে আমি এসেছিলাম, এই যে রাজবাড়ির একটা ঐতিহ্য আছে, একচালার ঠাকুর, পুরানো দিনের ঠাকুর। হ্যাঁ, মায়ের আশীর্বাদ নিলাম, সে কি হয় দেখি। ভালো লাগছে। বুড়ো সুন্দর মহলে প্রবেশ করবে এবং বলতে বলতেই আমরা এই পরিবারেরই সদস্যকে পেয়ে গেছি। আমরা একটু গান শোনার চেষ্টা করব। পুজো মানেই খাওয়া দাওয়া, পুজো মানেই গান, বলার বিশেষ কিছু নেই, গান ধরুন তালে তালে। এসো মা দুর্গা বসো পাটে, আরতি করব আজ নিজের হাতে। এসো মা দুর্গা বসো পাটে, আরতি করব আজ নিজের হাতে। পুরা মনের বাসনা যে সবার, তুমি যে সে শক্তির আধার জানি। মা দুর্গা, মা দুর্গা,
মা দুর্গা তুমি জগৎ জননী। সোনালি শারদে শঙ্খধ্বনি বেজে জানালো তোমার আগমনী। প্রভাত আলোকে মঙ্গল সঙ্গীতে বাজে যে তোমার জয়ধ্বনি। মা দুর্গা, মা দুর্গা, মা দুর্গা তুমি জগৎ জননী। সত্যি মা দুর্গা জগৎ জননী, একটা জোরে হাততালি হবে ওনার জন্য। এবং পরিবারের সদস্য যারা রয়েছেন, আমি একে একে কথা বলার চেষ্টা করবো, আপনার সঙ্গে কথা বলার চেষ্টা করি। কত বছর ধরে এখানে পরিবারের সঙ্গে আছেন, বা পরিবারের মেয়ে কিনা সেটাও আমি জানি না, কিভাবে আছেন জন্ম থেকে? এই বাড়িতে আমার জন্ম আর কি, আমি এই বাড়িরই মেয়ে। আজকে এতগুলো বছর এই বাড়িতেই আমি আছি। আমি বিয়ে হয়ে শ্বশুরবাড়ি গেছি, কিন্তু পুজো মানে এ বাড়ি, পুজো মানে নিজের বাড়ি, মানে এ বাড়ি একদম পঞ্চমী থেকে এ বাড়িতেই। এবং প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়াতে যেটুকু ঠাকুর দেখা হয়, আর তারপরে ষষ্ঠীর দিন থেকে আমরা আর কোথাও যাই না, এই বাড়িতেই থাকি একদম সকাল থেকে রাত পর্যন্ত। এই বাড়ির বুকেই আমাদের সমস্ত আত্মীয় পরিজন, মানে যত মানুষজন আছে সবার সাথে দেখা সাক্ষাৎ। পুরনো দিনের মানুষ যাদের সঙ্গে সারা বছর দেখা হয় না, অনেক দিন হয়তো দেখা হয়নি, তারা সবাই এই পুজোর সময় এই বাড়িতে আসে। পুজোর সময় শোভাবাজারের রাজবাড়ির সব সদস্য এখানে আসেন। আমি আপনার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। কি বলবেন, পুজো নিয়ে আবেগ রয়েছে বাঙালির, পুজো। আমি এই বাড়ির জামাইয়ের বন্ধু, আমি এইবার প্রথম এসেছি, নতুন অভিজ্ঞতা আমার। এত সুন্দর অভিজ্ঞতা, যেন একেবারে মা স্বয়ং এখানে উপস্থিত আছেন, আমরা সাক্ষাৎ দর্শন করছি। ভগবান যেমন বলেছেন কর্মান্যে বা অধিকারস্তে মা ফলে সুকদাচন, এখানকার আচরণও আমরা তাই দেখলাম যে শুধু কর্মই করছেন তারা অন্য কোনো দিকে আর তাকান না, শুধু মানুষকে আনন্দ দেওয়ার জন্য, মানুষকে শান্তি দেওয়ার জন্য, মাকে খুশি করবার জন্য তারা পুজো করেছেন। সুতরাং ভগবান এখানে আছেন, থাকবেন, ছিলেনও। এই মুহূর্তে একটা সুন্দর জিনিস আপনাদের শোনাবো, মন দিয়ে শুনতে হবে। যে সানাই বাজছে, যার কথা বেনারস থেকে এসেছেন, এই মুহূর্তে যারা বাদ্যকার বাজাচ্ছেন, আমি ছবিটা জুম করে দেখাতে বলবো, সানাইয়ের শব্দটা শোনাবো। দেখতে পাচ্ছেন সানাই শুরু হয়ে গিয়েছে এই মুহূর্তে। অতনু আমাদের সেই ছবিটা দেখাচ্ছে। তার পাশাপাশি আমি পরিবারের আরও সদস্যদের সঙ্গে কথা বলবো, ঝাড়বাতির ছবিটা আরও একবার দেখাবো। এই মুহূর্তে নানান ধরনের ঝাড়বাতি রয়েছে। তার কথা বলতে বলতে আপনার সঙ্গে একটু কথা বলি। দিদি, কি বলবেন, এই যে সানাই এত মানুষের সমাগম, মা দুর্গার পুজো হচ্ছে, কেমন লাগছে, মনটা কেমন? খুব ভালো লাগছে, দুর্দান্ত লাগছে। এত লোকজন, হই চই, সব ভাই বোনেরা দূর দূরান্ত থেকে আসে, আমরা এক হয়ে মানে আড্ডা ঠাট্টা এইভাবেই সারা, মানে কি বলবো, 3টে দিন যে কিভাবে কেটে যায় বোঝা যায় না। খুবই ভালো লাগছে, খুব ভালো লাগছে, দারুণ লাগছে। তা এই মুহূর্তে এই জায়গা থেকে আমি একবার গোটা শোভাবাজার রাজবাড়ির ছবিটা দেখিয়ে একটা বিরতিতে যাব। এই মুহূর্তে আমি দেখাই, পুজোর জন্য ইতিমধ্যেই পুরোহিত মশাইরা আসতে শুরু করে দিয়েছেন। যে সন্ধি পুজো হয়ে গিয়েছে, তারপর যে বিশেষ পুজো রয়েছে, সেই পুজোর ব্যবস্থা করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি মা দুর্গার রূপে এই মুহূর্তে কার্যত গুণমুগ্ধ প্রত্যেকে, এবং সেই ছবি আমরা ভিডিও জার্নালিস্ট অতনু নাগ তার সুচারু হাতে তুলে ধরছে। আর মিষ্টি সানাইয়ের সুরে সুরে গোটা বাংলা, গোটা ভারত তার সংস্কৃতির পরিচয় দেয়। এই মিষ্টি সানাইয়ের সুর আজ সন্ধ্যাবেলায় বলে দিচ্ছে অষ্টমীর সন্ধ্যা, ভালোবাসার সন্ধ্যা, অষ্টমীর সন্ধ্যা, মাকে আরও একবার ভক্তিভরে ডাকার সন্ধ্যা। এই মুহূর্তে আমি শোভাবাজার রাজবাড়ির ছবিটা তুলে ধরছিলাম, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছি। তার সঙ্গে সঙ্গে জেলা থেকে শুরু করে বনগাঁ, বাঁকুড়া থেকে শুরু করে হুগলি, তারকেশ্বর, আরামবাগ, ঝাড়গ্রাম থেকে শুরু করে শিলিগুড়ি থেকে শুরু করে প্রতিটা মানুষ এখানে এসে উপস্থিত হয়েছেন। আর এই যে ঝাড়বাতি, এখন যে ঝাড়বাতি মিষ্টি আলো গোটা শোভাবাজার রাজবাড়িকে আলোকিত করে তুলছে, সেই ছবি প্রত্যেককে গুণমুগ্ধ করে দেয়, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। শুধু তাই নয়, পরিবারের সদস্যরা শোভাবাজার রাজবাড়ির 269তম দুর্গা উৎসবে এই মুহূর্তে প্রত্যেকে অংশগ্রহণ করেছেন। এই মুহূর্তে আমরা
সেই ছবিটা দেখতে পাচ্ছি। আমরা আরও একবার ছবিটা দেখানোর চেষ্টা করব। পরিবারের আত্মীয় স্বজন, পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য, অষ্টম জেনারেশন, নবম জেনারেশন কিভাবে দেখছে এই পুজোটাকে? দেখছি মানে যেভাবে বাবা, পিসি, জ্যাঠা সবাইকে দেখেছি, ওরা যেভাবে করেছে আমরা সেভাবেই। কি মনে হচ্ছে চ্যালেঞ্জটা নিতে পারবে, এই সংরক্ষণ করতে পারবে, এই বাড়ি মেনটেন করা যাবে পুজো? নিশ্চয়ই একদম যেভাবে বাবাকে দেখছি সেভাবেই করবো একদম। অষ্টম জেনারেশন, নবম জেনারেশন, 269 বছরের পুজো, কার্যত গাটা ছমছম করছে যে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছি। কলকাতা শহরের একদম ইতিহাসের কেন্দ্র। এখানেই স্বামী বিবেকানন্দকে নাগরিক সম্বর্ধনা দেওয়া হচ্ছে তিনি যখন শিকাগো থেকে ফিরে এসেছিলেন। এই সেই বাড়ি। আজকে শোভাবাজার রাজবাড়ির ইতিহাস জানার চেষ্টা করছি এবং এই মুহূর্তে শোভাবাজার রাজবাড়ির জামাই বলা চলে, আমি একটু কথা বলার চেষ্টা করব। জামাই, বড় জামাই, হ্যাঁ বড় জামাই। এই শোভাবাজার রাজবাড়ির এস্টেটটা চলে মিত্রদের নামে। আর আমার শ্বশুরের নাম ছিল, তোর বাবার নাম ভালো নামটা দেবব্রত মিত্র। তো দেবব্রত মিত্রের ছেলে যে এবার পালাদার, দেবরাজ মিত্র। আর দেবব্রত মিত্রের মেয়ে ওখানে মল্লিকা, ও মিত্র ছিল, এখন সরকার হয়েছে। পুরোনো দিনের গল্প বলুন না, যে কি কেমিস্ট্রি, কি গল্প রয়েছে এগুলো। পুরোনো দিনের গল্প মানে আপনি তো বিভিন্ন চ্যানেলে আপনি শুনতে পাবেন শোভাবাজার রাজবাড়ির ইতিহাস। এটা 269তম দুর্গাপুজো চলছে। তো বলা হয় যে 1757 সালে পলাশির যুদ্ধে জয়লাভের পর রবার্ট ক্লাইভ এ বাড়িতে এসেছিলেন দুর্গাপুজোতে চিফ গেস্ট হিসাবে, ইতিহাস বলছে। তো যাই হোক, এ বাড়ির যেমন ওদিকে একটা 1757 মানে দেখুন 269তম হচ্ছে, তা একটা ইতিহাসের সাথে জড়িয়ে আছে। এবারের যিনি রাধাকান্ত দেব, উনি ব্রিটিশ গভর্নমেন্টের থেকে বিভিন্ন পদবি লাভ করেছিলেন। এমন অনেক সোসাইটির সাথে উনি যুক্ত ছিলেন যেগুলো ব্রিটিশদের ছিল। আমাদের যেমন এশিয়াটিক সোসাইটি, সেরকম ব্রিটিশের, আমি নামগুলো এই মুহূর্তে আমার মনে পড়ছে না, বিভিন্ন সোসাইটির সাথে যুক্ত ছিলেন। স্বামী বিবেকানন্দ চিকাগো থেকে যখন প্রথম এলেন কলকাতা, শোভাবাজার রাজবাড়ি প্রথম সম্বর্ধনা দিয়েছিল স্বামী, সম্ভবত আপনি দালানে দেখতে পাবেন। ছবিটা আমি একবার দেখাই, অতনু রয়েছে, আমি ছবিটা একবার দেখাই। এই সেই দালানের ছবি যেখানে স্বামী বিবেকানন্দকে নাগরিক সম্বর্ধনা দেওয়া হচ্ছে, সেই মুহূর্তের ছবিটা আমি একটু দেখাই। এই সেই ছবি আমি দেখাই, এই সেই ছবি। এবং এই শোভাবাজার রাজবাড়ির প্রতিটা কোণায় ইতিহাস জড়িয়ে রয়েছে, প্রতিটা ঝাড়বাতিতে ইতিহাস জড়িয়ে রয়েছে। কোনটা শুনতে চান? আমি আপনার মনে যেটা আসছে এই যে নাগরিক সম্বর্ধনা দেওয়া হয়েছিল, সেই দিনকে এই বাড়িতে 3 জন মহিলা ছিলেন, 2 জন স্কটিশ, একজন আইরিশ, আর একজন ছিলেন কাত্যায়নী দেবী, এই বাড়ির মেয়ে। তার বয়স তখন 9 বছর। আমার পাশে এসো। তার বয়স তখন 9 বছর। সেই ভদ্রমহিলার মুখ থেকে আমি এই ঘটনাটা শুনেছি। তিনি মারা গেছেন 1988 সালে। আমি তার মুখ থেকে সেদিনকে কি হয়েছিল সেদিন কি হয়েছিল তিনি বলেছিলেন যে তখন তো কোনো মাইক ছিল না, লোকে বিবেকানন্দ বসে 1 ঘন্টা 45 মিনিট ধরে ইংলিশে বক্তব্য রেখেছিলেন। এবং এই যে বক্তব্য রেখেছিলেন, অনেকে বুঝতে পারছে, অনেকে শুনতে পাচ্ছে না। তার কারণ এই বাড়ি পুরো ভর্তি, বাড়ির বাইরে রাস্তাতেও লোক রয়েছে। তারা কি করে শুনেছেন? পরবর্তীকালে জানা গেছিল তারা হুইসপার ক্যাম্পেনিংয়ে দাদা কি বললো এরম করতে করতে তারা শুনেছেন। এইটা কত বড় ইতিহাস আপনি ভেবে দেখেছেন? এই ঠাকুরদানা যেখানে আপনি দাঁড়িয়ে আছেন, সাধক রামপ্রসাদ যখন হালিশহর থেকে এই কলকাতায় আসেন দপ্তরির কাজ করতে, তখন তিনি এইখানে প্রত্যেক দিন সন্ধ্যেবেলায় সন্ধ্যা আরতি হবার পর মা কালীর গান গাইতেন উদাত্ত কণ্ঠে। এটা আপনি ভাবতে পারেন? এই বাড়িতে 90 দিন ধরে গদাধর চট্টোপাধ্যায় সকাল বিকেল এসে নিত্য দেবতা পুজো করত। এবং পরবর্তীকালে যখন তিনি সাধক মানে পরমহংসদেব হয়ে গেলেন, রামকৃষ্ণ পরমহংসদেব, সেই সময় সপ্তমীর দিনকে তিনি স্বপ্ন দেখলেন যে মা বলছেন, তুই যে বাড়িতে 90 দিন পুজো করলি, আমি সেই বাড়িতে আসি পূজিত হতে 4 দিনের জন্য, একবারও আমাকে দেখতে এলি না তো? পরের দিনকে উনি 9 জন তার শিষ্যকে নিয়ে ছ্যাগড়া গাড়ি করে এই বাড়িতে যখন এসছেন, তখন এই বাড়ির কোনো বৌরানী, কোনো রাজকুমার এই ঠাকুর দালানের প্রেজেন্ট নেই। সব শুনে তারা যখন এসছেন, তখন ঠাকুর পরমহংসদেব সমাধিস্থ। জ্ঞান ফেরার পর উনি কাঁদতে কাঁদতে তার 9 জন শিষ্যকে বলছেন, মায়ের কাছে কিছু চাইতে হলে
সষ্টাঙ্গে শুয়ে পড়ে মায়ের কাছে চাইতে হয়, তবেই পাওয়া যায়। এটা আমার কথা নয়, রামকৃষ্ণ কথামৃত নবম খণ্ডে আপনারা পেয়ে যাবেন। আর কি বলবো, শিকাগো সম্মেলন করে আসার পর যখন স্বামীজিকে প্রথম নাগরিক সম্বর্ধনা এই বাড়িতে দেওয়া হয়েছিল, তখন পশ্চিমবঙ্গের পুরো হিন্দু সমাজ দুটো ভাগে ভাগ হয়ে গেছিল। উনি কালা পানি পার হয়েছেন মানে ওনার জাত গেছে। আর এই বাড়ির ছেলে বিনয় কৃষ্ণ দেব বলেছেন আমি সভাপতিত্বে এইখানে ওনাকে সম্বর্ধনা দেবো, এই বাড়িতে সম্বর্ধনা দেওয়া ছিল। আর সেই দিনকে কাত্যায়নী দেবী ছিলেন, কাত্যায়নী দেবী আমাকে বলেছিলেন কি ঘটনা হয়েছিল। এবং এই যে ভিড়টা দেখছিলাম এর থেকেও বেশি ভিড় ছিল বোধহয় সেদিন। এবং আমি ছবিগুলো দেখি পুরো ভরে গেছে, পুরো ভরে গেছে, পুরো দালান ভরে গেছে, নিচের অংশ ভরে গিয়েছে, রাস্তা ভরে গিয়েছে। এই ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি। আমরা আরো মানুষ যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলি। আপনার সঙ্গে একটু কথা বলি। আপনি এ বাড়ির মেয়ে না বান্ধবী ওনার? তো কেমন লাগছে? খুব ভালো লাগে, একদম সবসময় ইতিহাসগুলো শুনে কেমন লাগছে? ইতিহাস তো অবশ্যই ভালো লাগে, ইতিহাস তো শুনে সবসময় ভালো লাগার জন্যই এত কিছুতে থাকা। আর আমার বান্ধবীর সাথে সবসময় এখানে একদম এসে আরও সবাই আছে, এখন না থাকলেও সবাই আসছে, এখানে থাকতে খুব ভালো লাগে। তো এই মুহূর্তে আমি আরও কথা বলার চেষ্টা করবো যারা রয়েছেন। তো আপনার তো জামাই বাড়ি, এটা মেয়ের বাড়ি, তো মেয়ের বাড়িতে এই এত বড় পুজো, এত ইতিহাস। আমি খুব গর্বিত যে আমি এই বাড়িতে আমার মেয়ের বিয়ে দিতে পেরেছি, এর জন্য আমি খুব গর্বিত। এই মুহূর্তে বৌদি বসে বসে হাসছেন, হ্যাঁ দেবরাজদা হাসছেন। এই যে একটা ফ্যামিলির ছবিটা, যে ফ্যামিলির কেমিস্ট্রি, এই ছবিগুলো আমরা তুলে ধরবো। আবারও অনেক অতিথি আসছেন, তাদের সঙ্গেও কথা বলবো। আমি আরও একবার অতনুকে বলবো মায়ের দর্শন করাতে ঝাড়বাতির এখানে বিশেষত্ব, সেই বিশেষত্ব দেখিয়ে আমরা দেখাবো। এই মুহূর্তে এই ছবিটা থেকে আমরা বেলুর মঠের ছবি দেখার চেষ্টা করি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।